বিথি জানতে চেয়েছে যে কেন নিষেধ করার পরও তুমি ওসব খেয়েছো। ও আমাকে এসব বলার কে? কি হয় ও আমার? বিথিও তো ঠিক একই প্রশ্ন করেছিল। যার ভাঙা টুলে বসার ক্ষমতা নেই সে কিনা গিয়ে বসে অফিসের চেয়ারে। যা তা কথা বলে না আপনি, ঢাল নেই তলোয়ার নেই, নিধিরাম সর্দার। ঠিক তাই। রানুর মার অবস্থাটাও কিন্তু এখন ঠিক তাই। রাজপ্রাসাদ তো আছে কিন্তু সিংহাসন নেই। আমি তো কিছুতেই ওই দৃশ্যটা মিস করতে চাইছি না। কখন রানুদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে ওই রাজপ্রাসাদ থেকে। তুই একদম আমার মনের কথাটা বলেছিস আপনি। সালমা বেগমের মুখের অবস্থাটা তখন কি হবে একবার ভেবে দেখেছিস? খুব তো লোভ করেছিল এই বড় বাড়ি, এখন দেখ নিজের বাড়িটাই হারাতে বসেছে। ঠিকই আছে, ওই মহিলার একটা উচিত শিক্ষা হওয়ার দরকার ছিল। উচিত শিক্ষাটা অনেকেরই হওয়া উচিত এবং একদিন হবেও। কি বলতে চাও তুমি? না, ম্যাগাজিনে একটা লেখা পড়ছিলাম যে প্রকৃতি এক সময় খারাপ মানুষের প্রতিশোধ নিয়ে নেয়। তাই একদম ঠিক বলেছে দিলা ভাই। এই যে যেমন রানুর মা আর তার পরিবারের সবার উপর নিচ্ছে, নিজেরা খুব জাতে উঠতে চেয়েছিল, রাহাত ভাইয়া আংটি পরিয়েছিল বলে। এত সহজেই এত বড় বাড়ি, হাতের কাছে কোটিপতি জামাই পেয়ে খুশিতে তো ওরা আকাশে উঠছিল। এখন দেখ সোজা ধপ্পাস করে মাটিতে পড়ার মতো হয়ে গিয়েছে। এমন দেখাচ্ছে কেন তোমাকে? আজও খেয়েছো নাকি মদ-টদ? কাসার ভাই, কাল কি আপনি বিথিকে জানিয়েছেন যে আমি মদ খেয়েছি? ছি ছি, আমি এসব জানাতে যাব কেন? আমি জানাইনি। আমি কেন শুধু শুধু জানাতে যাব? আমি জানিয়েছি, তবে বিথিকে নয়, রানুকে। কারণ বিথির ফোন নাম্বার আমার কাছে নেই। তার মানে ওই বাড়ির সবাই জেনে গেল যে কাল আমি মদ খেয়ে অসুস্থ হয়ে গিয়েছিলাম। আগ বাড়িয়ে তুমি কেন কথা বলতে গেলে ওদের? তুমি যদি সেটাই করে থাকো তাহলে জানানো সমস্যা কি? আসলে কোনো সমস্যা আছে নাকি? ওই পরিবারের সবাই যদি এটা জানেও তাতে তোমার সমস্যাটা কোথায় সেটা কিন্তু বুঝতে পারছি না ফরহাদ। হ্যাঁ, তুমি হয়তো ওই পরিবারের একটা মেয়েকে মনে মনে পছন্দ করো, কিন্তু ওই মেয়েটা তোমাকে খুব একটা পাত্তা দেয় বলে মনে তো হয় না। হ্যাঁ, পাত্তা দিলে তো আর মদ খেতে হয় না, তাই না? আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, আমি কিন্তু রাহাত না। রাহাতের মতো আমার মনটা নরম নয়। ফারদার যদি তোমরা আমার কোনো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করেছো তাহলে আমার চাইতে খারাপ আর কেউ হবে না। আমি কারো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করি না, না গলাই না। স্বাভাবিকভাবে আমিও চাই আমার কোনো কিছুতে কেউ নাক না গলাক। শেষবারের মতো বলে দিচ্ছি তোমাদের, আশা করি বিষয়টা তোমাদের মাথায় থাকবে। একদিন বিকেলে প্রচন্ড একজন খারাপ মানুষ একটি লম্বা তাল গাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে 7 কেজি ওজনের একটা তাল তার মাথার উপর পড়ে। এ থেকে বোঝা যায় যে প্রকৃতি সবসময় খারাপ মানুষের প্রতিশোধ নিয়ে থাকে।
কাজটা করতে কিন্তু আমার ভালোই লাগছে। বুঝলি মেজো আপা, লাইব্রেরির কাজটাও এরকম আনন্দের, মানে এই যে ক্যাটালগ করাটা। তারপরে থামবি আলো, এখন এসব শোনার একদমই মুড নেই। আচ্ছা মেজো আপা, বাবা যদি আজকে বাড়িটারে কিছু খুঁজে না পায়? খারাপ কিছু ভাবিস না তো, আজকে কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিকই হবে। আর কে আছে সাথে? না, তোকে এনেও তো কোনো লাভ হলো না। একটা বাসার খোঁজ তো তুই দিতে পারলি না। পৃথিবীটা না বাবা একটা নিয়মে চলে। মাসের মাঝখানে কোনো পাগলও বাসা ভাড়া দিবে না, আর কেউ বাসা বদলায়ও না। তুই কি আমাকে পাগল বলতে চাইছিস? ঠিক সুস্থ কিনা সেটাও তো নিশ্চিত করে বলতে পারছি না। এদিকে মার অবস্থাও বেশি ভালো না। আবার কি হয়েছে? কান খাড়া করে শোন, মর্জিনার মা সে তখন থেকে মার গলা ধরে কাঁদছে, এখনো থামার নাম নেই। বলিস কি? গোসল করছি, হ্যাঁ এই তোমার চোখের পানিতে তো পুরোটাই ভিজে গেলাম গা। এরপর কি আবার গোসল করবো? ভাবছিলাম কবির এই বাড়ির মালিক, হ্যাঁ এই বাড়িতে থাকবো। দেখি মায়ের বিয়া দিয়া এই জন্না আবার মায় এই বাড়ি দল করতেছে। যেই দারোগা আর যেই শশমখোর, আমি এনে থাকুন কেমনি আম্মা? এটা তোমার এনে থাকতে বসে কেরা? হ্যাঁ আমরা লোকে চলো, আপনাদের কাছে যাবো তারও তো উপায় নাই। শুনছি এখনো বলে বাড়ি পাই নাই, আর বালা বাড়ি না পাইলে আমি যাই এই কি করুম আম্মা? এই কথা না, বালাবাড়ি লাগবো তোমার না? মর্জির মা শুনো, এই গৌসিটি বেগম এই দুনিয়ার মধ্যে এই রকম বেইমানি করছিল, আর আজ্জা করলা তুমি। আর ভালোবাসা আম্মা, এই গৈশেরটা বেগম আমার কেনা? আলো, এদিকে তো। এটা সামনে নিয়ে আয়। লিলিটাকে দেখছি না, ও আবার কান্নাকাটি করছে না তো? কান্না থামানোর জন্য তো এখন সব সময় একজন আছেই। কে? ওয়াসিম। বাড়ির এই অবস্থাতেও কাল থেকে এক নাগারে দুজন ফোনে কথা বলছে। অনেক কথা তো হলো, এবার রাখো। আচ্ছা, এত কথা বলতে তোমার ক্লান্ত লাগে না? প্রিয় মানুষের সাথেই তো কথা বলছি, ক্লান্ত কেন লাগবে? তোমার মেজো আপা বিথির কি খবর? কি করছেন উনি? মন ভালো হয়েছে? আপনার কি মনে হয় আমি সারাক্ষণ মেজো আপার খবর নিয়ে ঘুরে বেড়াই? আর আপনি একটু পর পরই মেজো আপার কথাই জানতে চান কেন বলেন তো? না মানে জানতে সমস্যাটা কি? অনেক সমস্যা। আর ওকে নিয়ে একটা কথাও বলবেন না আপনি। আবার কি ভাবছিস মেজো আপা? কিছু না, রানু আপাকে সেই কখন থেকে ডাকলাম, এখনো আসছে না। তুই দেখেছিস রানু আপাকে? রানু আপা তো তার হবু স্বামীর সাথে ফোনে কান্নাকাটি করছে। রানু, কান্না থামাও, একটু শান্ত হও। কান্না না থামালে আমি কিছু বলবো কি করে? আমি তো আছি, তাই না? মরে তো যাইনি। একদম বাজে কথা বলবেন না। ঠিক আছে, বলবো না।
কিন্তু যে করেই হোক আঙ্কেলকে বোঝাও। উনি যেন খবিরের সাথে কথা বলেন, আমি ওই বাড়িটা কিনতে চাই। দরকার হলে তোমার নামে কিনবো। না না, বাবা কিছুতেই রাজি হবে না। আমি খুব ভালো করে চিনি বাবাকে। এই বাড়িটাও নাকি তখন বাবা নিতে চাচ্ছিল না। বাবার বেতনও তখন ঠিক মতো হচ্ছিল না, মাও নতুন বউ ছিল। কবির ভাইয়ের বাবা হামিদ চাচা খুব পছন্দ করতেন বাবা মাকে, আর বাবাকে তো সে তার নিজের মায়ের পেটের ভাইয়ের চাইতেও বেশি কাছের মনে করতেন। তাই এক প্রকার জোর করে এই বাড়িতে বাবাকে নিয়ে আসা হয়। বাবা এসেছে বোধহয়, আমি পরে কথা বলছি। হ্যালো হ্যালো রানু, কোনো ব্যবস্থা হলো বাবা? কিলো কুস্তা কোন না রে? আজ জামাল মাস্টারের জন্য ময়মনসিংহ শহরে একটা বাসাও খালি নেই। আমাকে তোমরা সবাই ক্ষমা করে দিও। আমরা কাল সকাল সকালই বের হব। ব্যাগটা তো বুঝলাম, উনানে যায়াম। আজকের রাতটা কেন এত জলদি যাচ্ছে বলতো? তুই কি চাস সময়টা থেমে যাক? হ্যাঁ চাই। এতদিনের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আমি না আসলেই ভাবতে পারছি না। আমি কি পারছি? তবুও তো যেতে হবে, তাই না? ফরহাদ আর ফোন করেছিল? আমি তো মানাই করেছি ফোন করতে, তাহলে আর কেন ফোন দিবে? কালকে ফরহাদ যা ঘটালো, তারপরও কি তুই বুঝতে পারছিস না ও তোর জন্য কতটা পাগল? পাগল না ছাই। আর ওই লোক তো প্রেম ভালোবাসাতে বিশ্বাসই করে না। আমার মনে হয় হ্যালো, তোরা কি একটু নিচে আসতে পারবি এত রাতে? হ্যাঁ আয়। চল বাবা, নিচে যেতে বলেছে। বাবা, হ্যাঁ তোরা এসেছিস, আয় কাছে আয়। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। রাহাতকে বাড়িটা কিনতে বলবে? না, আমি সিদ্ধান্ত নিয়েছি একটা তাঁবু কিনবো। বাবা অনেক রাত হয়েছে, ঘরে শুতে যাও। আমার কথাটাকে শোন।
তারপর বল। আমি তাঁবুটা কিনে জেলা স্কুলের মাঠের মধ্যে তাঁবুটা খাটাবো। আমি স্কুলে যাওয়া আসার পথে ছেলেরা দেখবে তাদের নামে শিক্ষক জামাল মাস্টারের সৎ থাকার কি পরিণতি, বুঝবে সততায় আমি 100-তে 100 বিশ্বাসী। ঠিক আছে, আমরাও তাই করব। এখন যাও তো, ঘুমাও তুমি। ঘুমাবো? আরে এই বাড়িতে কত গান, রানুর কত নাচ, কত হাসি কান্না, আনন্দ উৎসব, কত কি। আজ রাতটা যদি ঘুমিয়েই কাটিয়ে দিই তবে এটা নিয়ে পরে আফসোস হবে না তোর মা? এই মাঝরাতে নাচ না হয় নাই হলো, একটা গান তো হতে পারে। কিরে ভাবিথি, ধর না একটা গান, ওই যে হাসন রাজার ওই গানটা, কি ঘর বানাইছি আমি শূন্যেরও মাঝার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকমু আর। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুলা আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এ ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বাঁধে, কোথায় নিয়া রাখবো আল্লায়, কোথায় নিয়া রাখবো আল্লায়। তাই ভাবিয়া কান্দে। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। জানতো যদি হাসন রাজা বাঁচবো কতদিন। বানাই তো দালান কোঠা, বানাই তো দালান কোঠা করিয়া রঙিন। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। বন্ধ করে সব গান, আমার আর ভালো লাগছে না, আমার আর ভালো লাগছে না। বাবা, বাবা তুমি কেঁদো না। তুমি কাঁদলে আমাদেরকে কে সাহস দিবে, কে ভরসা দিবে বাবা? ওই তো ওরা সবাই এসে গেছে, মালপত্র সব উঠে গেছে। আর দেরি কেন, চলো যাওয়া যাক। কাল রাতে ফরহাদের হুমকি কি এখনো তোর মাথায় ঘুরছে? ঘুরবে না?
রাগে আমার শরীরটা জ্বলে যাচ্ছে। আমাদের বাড়িতে থাকছে, আমাদেরটা খাচ্ছে, আর আমাদের বিপক্ষে কথা বলছে। আপনারা যাওয়ার আগে আমাদের দুজনকে দোয়া করে যাবেন। বাড়ির থেকে বাইর করে দিয়ে এখন আবার দোয়া। ফরহাদ ভেবেছেটা কি আমি এত সহজে সবকিছু মেনে নেব? নো ওয়ে। এখন তাহলে কি করবি আপি?